হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নীল বানরের হাড়ের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প শুরু করার আগে শুধু বলে রাখি, গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভবিষ্যতে আরও এরকম ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য। তাহলে শুরু করা যাক বিমল করের লেখা কিকিরা সমগ্র থেকে নীল বানরের হাড়ের দ্বিতীয় পর্ব। চন্দনের ইচ্ছে ছিল না, গরজও নয়, তবে কিকিরার পাল্লায় পড়ে তাকে আসতে হলো। তারাপদর অবশ্য অতটা অনিচ্ছে ছিল না। দীঘায় তারা আগেও এসেছে, সে আর চন্দন, সঙ্গে চন্দনের এক বন্ধু পবিত্র। কিকিরা সঙ্গে ছিলেন না তখন। আগের বার তারা এসেছিল শীতকালে, বড়দিনের ছুটির পর। দীঘায় তখন ভিড় নেই, অনেকটাই ফাঁকা। নয়তো আজকাল ছুটি ছাটার সময় দীঘা মানেই রথের মেলা। এবার গরমের সময়, চৈত্র মাসে দীঘায় এসে তারাপদরা দেখল লোকজন কম, কারণ কাছাকাছি কোনো ছুটি নেই। তার উপর মাত্র দিন দুই আগে প্রচণ্ড এক কালবৈশাখীতে ইলেকট্রিক লাইনের ক্ষতি হয়েছে খুব। আলো পাখা মায়, হোটেলে জলের ব্যবস্থা ঠিকমতো করা যাচ্ছে না। যারা বেড়াতে আসে হুটহাট তারা হয়তো এসব খবর রাখে, ফলে আপাতত লোক কম। ঝড় জল থেমে যাওয়ার পর দীঘা এখন শান্ত। ইলেকট্রিক লাইনের মেরামতিও প্রায় শেষ। কিকিরারা এসেছিলেন সরকারি বাসে, সকালের বাস। দীঘা পৌঁছতে বেলা গড়িয়ে প্রায় দুপুর। রোদে তাপে গরম দমকা হাওয়ায় কষ্ট হওয়ারই কথা, তবে বিকেলের পর আরামই লাগছিল। চন্দন দীঘার সমুদ্রকে কোনো দিনই পাত্তা দেয় না, বলে, ধুত, এই কি সমুদ্র, পুরী অনেক ভালো, জলের চেহারাই আলাদা। দীঘার সমুদ্রে জল দেখলে খালের জল মনে হয়। চন্দন যাই বলুক, খানিকটা পরন্ত বিকেলে কিকিরারা তিনজনে টহল দিতে বেরোলেন। সমুদ্রের ধার ঘেঁষে বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কিকিরা হঠাৎ বললেন, চাঁদু ডাক্তার, তুমি কপাল কুণ্ডলা পড়েছ? চন্দন অবাক হয়ে বলল, মানে, আপনি আমাকে গবেট মনে করেন নাকি? আশ্চর্য। আরে না, তুমি যদি গবেট হবে তবে ডাক্তারি বিদ্যাটা শিখলে কেমন করে, এমনি বললাম। বঙ্কিম এদিকে থাকার সময় কপাল কুণ্ডলা লিখেছিলেন বলে শুনেছি। কাপালিককে মনে আছে? আছে। আপনি কি কাপালিক খুঁজতে এসেছেন? নো স্যার, আমরা এসেছি শ্রীমান রাজা ওরফে রাজীব চন্দ্রকে খুঁজতে। ও কি এখানে আছে? তারাপদ বলল। নন্দবাবু খোঁজ খবর নিয়ে বলেছেন কলকাতায় ছোকরা নেই, দীঘায় চলে এসেছে। পাত্তা করতে পারবেন? তোমাদের তো আগেই বলেছি এদিকে কোথায় হোটেল তৈরি হচ্ছে খোঁজ করো, আর নন্দবাবুর বর্ণনা মতন একটি ছেলের চেহারা খুঁজে পেলে কাজটা অসাধ্য নয়। চন্দন বলল, তাহলে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন কেন? হোটেল ঘরবাড়ি যেদিকে, সেই দিকে হেঁটে বেড়ালেই হতো। কিকিরা হেসে বললেন, একটু হাওয়া খেয়ে নিচ্ছি, বিশুদ্ধ বাতাস, তাতে মগজ সাফ হবে, তাছাড়া উদ্যম বাড়বে। উদ্দাম? চন্দন ঠাট্টা করে বলল। কিকিরা একইভাবে হেসে বললেন, মহাভারতে শ্রীকৃষ্ণ বারবার পাণ্ডবদের বলেছেন উদ্যম আর ধৈর্য না থাকলে শত্রুকে জয় করা যায় না। আরে বাবা, আমাদের সাদা বাংলায় কি বলে, উদ্যম বিনে কার পুরে মনোরথ। চন্দন বিরক্ত হয়ে বলল, মহাভারত রাখুন। কেন, মহাভারতে কত রকম কৌশল শিক্ষা আছে জানো? বড় বড় বীর মহাবীরকে কেমন ছল চাতুরি করে ফিনিশ করেছে দেখনি? বলেই কিকিরা গম্ভীর গলায় বললেন, বলং বল কৌশলং মহাবলং। তারাপদ জোরে হেসে উঠল, দারুণ সংস্কৃত স্যার। মাই সংস্কৃত স্যার, আমি পরোয়া করে সংস্কৃত বলি না। আমাদের সময় স্কুলে সংস্কৃত পড়ানো হতো। পরীক্ষায় আমি কোনোবার 15-20 বেশি নাম্বার পাইনি। পণ্ডিত মশাই আমার নাম রেখেছিলেন ব্যাকরণ কৌমুদী, মানে ব্যাকরণ কৌমুদীর ধরনে আর কি। তারাপদ হো হো করে হেসে উঠল।
চন্দনও হেসে ফেলল। সমুদ্রের ধার ঘেঁষে এখনো কিছু লোক হাঁটাচলা করছে। বালির ওপর হাত পা ছড়িয়ে অলসভাবে বসে আছে কেউ কেউ। দু তিনটি মহিলা গল্প করতে করতে হাঁটছিলেন। একটি ছেলে তার মেয়ে আর বউকে নিয়ে ফিরে আসছিল। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। আকাশ লাল হয়ে আছে পশ্চিম প্রান্তে। সমুদ্রের গর্জন অনেক শান্ত। ঝাউবনের দিকে ছায়া ঘন হয়ে এলো। তারাপদ বলল, আর কতটা যাবেন স্যার? বেশি নয়, এবার ফিরবো। ফিরে ওই ক্যাফেটেরিয়া, চায়ের দোকান, কাছের হোটেলগুলোয় একবার উঁকি দেব। বাস স্ট্যান্ড, বাজার ঘুরে আমাদের হোটেলে। রাজার খোঁজটা তাহলে? ঘোরাঘুরির মধ্যেই করতে হবে। হয়তো আশেপাশেই তাকে পেয়ে যাব। কেমন করে? আরে, একটা ইয়াং ম্যান কি এই সন্ধে হওয়ার পর তার ঘরে বসে থাকবে? এদিকেই কোথাও ঘুরছে ফিরছে। এখন কি আর তার হোটেলের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকার সময়? ঘোরাফেরা করবে না, আর করলে এই দিকেই করবে। দীঘায় লোকজনের মুখ দেখতে হলে অন্য কোথাও গিয়ে লাভ। চন্দন বলল, আর যদি না দেখতে পাই? তাছাড়া তাকে তো আমরা চিনি না। না চিনলেও আন্দাজ করতে পারবো। নন্দবাবু ছেলেটি যে বর্ণনা দিয়েছেন চেহারার, গায়ের রং, মুখের ছাদ, থুতনির তলায় দাড়ি, মাথায় কোকড়ানো চুল। তারাপদ বলল, স্যার, অমন দাড়ি আজকাল অনেকেই রাখে। রাখতেই পারে, তবু শুধু দাড়ি নয়, গায়ের রং, মাথা, চুল, চোখ। শোনো হে তারাবাবু, চোখে দেখা এক জিনিস আর ঠিক মতো লক্ষ্য করা অন্য জিনিস। শার্লক হোমস তার শাগরেদকে বলেছিলেন, ওহে বন্ধু, তুমি দেখো সবই, কিন্তু মন দিয়ে লক্ষ্য করো না। আপনি স্যার শার্লক হোমস হবেন নাকি? ঠাট্টা করে তারাপদ বলল। কি যে বলো, উনি হলেন মহারাজ, আর আমরা হলাম কলা গাছ। চন্দন হেসে ফেলল। বললেন ভালো, তা ধরুন আমরা ওই ছেলেটিকে দেখতে পেলাম না। না পেলাম, তখন এখানে ওখানে হোটেলে বাজারে ইতিউতি খোঁজ করব, কাছাকাছি কোথায় নতুন হোটেল তৈরির কাজ হচ্ছে। দীঘায় তো একসঙ্গে গন্ডায় গন্ডায় হোটেল বাড়ি তৈরি হচ্ছে না, একটু হাতড়ালেই পেয়ে যাব ছোকরাকে। দেখুন যদি পান। আমি কিন্তু স্যার পরশু রোববার দিনই পালাবো। হাসপাতাল ফেলে এভাবে থাকতে পারবো না এখানে। কাল তো আছো, তার মধ্যে রাজামশাইকে ধরে ফেলবো। ভালো কথা। কিকিরারা এবার ফিরতে শুরু করলেন। সূর্য অস্ত গিয়েছে। ছায়া ঘন হয়ে অন্ধকার নেমে এসেছিল। সমুদ্র যেন মনোরম এক বাতাস বয়ে আনছিল, সামান্য এলোমেলো কিন্তু স্নিগ্ধ। ভালোই লাগছিল তারাপদর। কলকাতা শহর থেকে দু একদিনের জন্য বাইরে এলে চমৎকার লাগে যে, তাতে সন্দেহ নেই। স্যার, বলো। ওই রাজা ছেলেটির সঙ্গে যদি আপনার দেখা হয়ে যায়, কি বলবেন তাকে? আপনি ওকে চেনেন না, জানেন না। কিকিরা আকাশের দিকে তাকালেন। তারা ফুটে উঠছে। আসন্ন সন্ধ্যায় কয়েকটি বক উড়ে যাচ্ছিল ঝাউবনের দিকে। কিকিরা বললেন, আলাপ করব, আলাপ না জমলে সুর ধরা যায় না। বলে হাসলেন। কিকিরা ঠিকই বলেছিলেন। বাসস্ট্যান্ডের কাছে দোকানে বাজারে খোঁজ করতেই রাজা বা রাজীবের খবর পাওয়া গেল। নিজেদের হোটেলেও খবর নিলেন। শুনলেন, হ্যাঁ, একটা নতুন হোটেল খুলেছে, জায়গাটা কাছেই। দীঘায় এখন হোটেল ব্যবসার রমরমা, সে যেমনই হোক। আরে দাদা, একটা বড় ছুটি থাকলে এখানে মেলার মতো ভিড় জমে যায়, তখন মাথা গোঁজার জায়গা পায় না মানুষ। কলকাতার এত কাছে, বাসে মাত্র 5-6 ঘন্টার জার্নি। লোকে আসবে না কেন? বছরে এই দীঘা কত পাল্টে গেল, ছড়িয়ে গেল, আরও যাবে। পরের দিন সকালবেলায় চায়ের পাট মিটিয়ে কিকিরারা বেরিয়ে পড়লেন। 20-25 মিনিটও হাঁটতে হলো না, জায়গাটা পাওয়া গেল। কিন্তু গাছপালা, সরু রাস্তা, তারপরই টিলার মতো উঁচু একটা স্তূপ। অনেকটা বালিয়াড়ির মতন দেখতে রাজীবদের হোটেল বাড়ি দেখতে পেলেন কিকিরা। তারাপদ বলল, স্যার, ওইটে বলে মনে হচ্ছে।
কিকিরা মাথা নাড়লেন। সামান্য এগিয়ে আরো স্পষ্ট হলো দৃশ্যটা। চন্দন বলল, বাড়ি তো নতুন নয়। সেরকমই মনে হচ্ছে, চলো দেখি। কাছাকাছি আসতেই বোঝা গেল কোনো পুরনো বাড়ি যেন হাত বদলে রাজীবদের দখলে এসেছে। একতলা বাড়ি, বড়জোর মাঝারি মাপের, আশেপাশে বাগান, এক প্রান্তে ছোট আউট হাউস। বাড়িটায় কাজকর্ম হচ্ছে বোঝা যায়। ইট, বাঁশের খুঁটি, বালি, লোহার ছড়, মাল মশলা চোখে পড়ে। কিকিরা হালকাভাবে বললেন, তারা, আমরা বেড়াতে বেরিয়েছি বুঝলে, কলকাতা পার্টি। এই একটু ঘুরে ফিরে দেখছি, আন্ডারস্ট্যান্ড? নো এনকোয়ারি, নাথিং। বুঝলাম। সামান্য চড়াই। বেড়ানোর ভঙ্গিতে তিনজনে বাড়িটার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে অবাক। উঁচু এই জায়গাটা যেন সত্যিই বালিয়ারি। 20-25 গজ তফাতেই উতরায়, তারপর বালি, গোটা দুয়েক ঝাউ গাছ। মাটি তেমন চোখে পড়ে না। আর সামনেই সমুদ্র, যেন এখান থেকে হাত বাড়িয়েই সমুদ্র ছোঁয়া যায়। অবশ্য ওটা চোখের ভ্রম। সমুদ্র তট অন্তত 100 গজ তফাতে। জায়গাটা সত্যি সুন্দর, তারিফ করতে হয়। আড়াল থেকে কে যেন বেরিয়ে এলো। বাড়িটার বারান্দার দিকে তাকালেন কিকিরা। রাজা, মানে রাজীব নন্দী। চিনতে অসুবিধে হলো না। টকটকে ফর্সা গায়ের রং, ছিপছিপে গড়ন, কাটা কাটা মুখ, থুতনির তলায় দাড়ি, ঘন জুলফি, কুচকুচে কালো মাথার চুল, কোকড়ানো। চোখের মণি ধূসর রঙের। রাজীবের পরনে জিন্সের প্যান্ট, গায়ে ঢিলে ঢলঢলে রঙিন গেঞ্জি সুতোর, পায়ে চটি, হাতে সিগারেট। নিজেই এগিয়ে এলো রাজীব। দেখল কিকিরাদের। আপনারা? বেড়াতে বেড়াতে এদিকে চলে এসেছিলাম। কিকিরা বললেন। দেখতে বড় ভালো লাগছিল, তাই উঠে এলাম ওপরে। নরম করে হাসলেন কিকিরা। বেড়াতে এসেছেন? দীঘায় প্রথম নাকি? অনেক আগে একবার। কোথায় থাকেন? কলকাতা। ও, এটা আপনার বাড়ি? বাহ, বড় সুন্দর। কত উঁচুতে বাড়ি, সামনে সমুদ্র, অসাধারণ। আমার বাড়ি নয়, একটা হোটেল তৈরির কাজ হচ্ছে। তাই বলুন, আমরা ভাবছিলাম বাড়িটার মেরামতির কাজ চলছে। হোটেল মানে তো বড় ব্যাপার, অনেক ঘরটর, খাওয়া বসা, অফিস। মাথা নাড়ল রাজীব। না, এখনই অত বড় করার ইচ্ছে নেই। এখানে এখন বড় মাঝারি ভালো মন্দ অনেক হোটেল। আমরা এটাকে গেস্ট হাউস মতন করব। 4-5টা ঘর, অ্যাটাচ বাথ, বারান্দার দিকে বসার লাউঞ্জ। যে আসবে থাকবে 2-4 দিন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি না। সকালে ব্রেকফাস্ট দেওয়া হবে শুধু, বাকি খাওয়া বাইরে। আচ্ছা, তাতে এই লোকের অসুবিধে হবে না? হওয়ার কথা নয়। এখানে যারা বেড়াতে আসে তারা সকলেই একই হোটেলে খায় না। যার যেমন মর্জি, মুখ বদল মিলচার্ট বুঝে খেয়ে বেড়ায়। তবে কেউ বললে আমরা বাইরে থেকে মিল আনিয়ে দেব। কিকিরা কথা বলতে বলতে রাজীব সম্পর্কে একটা ধারণা গড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ছেলেটিকে উদ্ধত, রাগী, রুক্ষ বলে তো মনে হচ্ছে না। নন্দবাবুর কথার সঙ্গে যেন মিলছে না ঠিক। রাজীবই বলল, আপনারা একটু ওপাশে সরে দাঁড়ান, রোদ লাগছে মাথায়। এরই মধ্যে রোদ চড়ে উঠেছে। আপনারা ছাতা টাতা নিয়ে বেরোলেই পারতেন। কিকিরা মৃদু হাসলেন। আবার ছাতা? সামান্য ঘোরাফেরা করে আমরা হোটেলে ফিরে যাব। বিকেলে আরো ঘোরা যাবে, যতটা পারা যায়। বলেই কি যেন মনে পড়ল। তাড়াতাড়ি বললেন, ভাই, আপনার নামটি জানা হলো না। পরে কখনো এলে এখানে যদি উঠি। আমার নাম রাজীব নন্দী। আমি কিঙ্কর কিশোর রায়। লোকে ছোট করে বলে কিকিরা। এরা আমার ইয়াং ফ্রেন্ডস, চন্দন আর তারাপদ। কিকিরা পরিচয় করিয়ে দিলেন, বিস্তারিত বললেন না। মিস্ত্রি মজুর আসতে শুরু করেছিল। তাদের গলা পাওয়া যাচ্ছে। সঙ্গে ধুতি শার্ট পরা মাঝবয়সী এক সর্দার, হাতে মাপজোকের ফিতে, একটা চটি মতন খাতা। রাজীব চেঁচিয়ে কি যেন বলল লোকটিকে। কিকিরা বুঝলেন এবার তাদের ফিরে যাওয়ার কথা। কিন্তু এভাবে কেমন করে ফিরে যাওয়া যায়? আরও খানিকটা দেখা দরকার। মাথায় একটা বুদ্ধি এলো। বললেন, 1 গ্লাস জল পাওয়া যেতে পারে ভাই?
বড় তেষ্টা পেয়েছে। জল খাবেন? আসুন। বলে রাজীব ডান দিকে পা বাড়ালো। মেঠো জমি, বাগান, করবি ঝোপ, গন্ধরাজ ফুলের গাছ। 10-20 পা ডাইনে বাড়িটার পিছন দিকে আসতেই আউট হাউসটা স্পষ্ট নজরে পড়ল। কোনাকুনি এক টেরে গোটা 2 ঘর, তারই গা লাগিয়ে কোনাকুনি অন্য এক খুপড়ি, অ্যাসবেস্টাসের ছাদ দেওয়া। আউট হাউসের ঘর দুটো কিন্তু পাকা। সামনে বারান্দা, বেতের চেয়ার পাতা ছিল এক জোড়া। বারান্দার নিচে কলকে ফুলের গাছের ছায়ায় একটা মোটর বাইক। কিকিরা চন্দনের দিকে আর চোখে তাকালেন। চন্দনরা এখনো পর্যন্ত একটাও কথা বলেনি। তারাপদ শুধু একবার তুচ্ছ একটা কথা বলেছিল। হাঁটতে হাঁটতে কিকিরা বললেন, এই গেস্ট হাউসের নাম কি হবে? নাম এখনো ভাবিনি। আমাদের চেনাশোনা বন্ধু বান্ধব এলে রেফার করতে পারতাম। নাম একটা দেওয়া যাবে। সাগর সঙ্গম নামটা মুখে এসে গেল। কিকিরা হাসলেন। রাজীবও হাসল। মন্দ নয়। আউট হাউসে পৌঁছে বারান্দায় উঠলেন কিকিরারা। রাজীব যেন কাকে ডাকল, ভোলা জল দিয়ে যাও। কিকিরাদের দিকে তাকালো। বসুন আপনারা, ওই কাঠের চেয়ারটাও টেনে নিন। পকেট থেকে রুমাল বার করে মুখ গলা মুছলেন কিকিরা। এখানেই কি আপনি থাকেন? হ্যাঁ, আমরা এখন আউট হাউসেই থাকি। ও বাড়ির কাজ চলছে, থাকার উপায় নেই। ভোলা জল নিয়ে এলো। কলাই করা জলের জগ, কাঁচের গ্লাস। ও বোধহয় নজর করেছিল 2-3 জন বারান্দায় এসে উঠেছেন। জল খাওয়া হয়ে গেলে কিকিরা বললেন, আমরা তবে আসি। আসবেন? দাঁড়ান, ভোলা বোধহয় চা খাওয়ার ব্যবস্থা করছে। ভোলা কি চা হবে? আনছি। ভোলা চলে গেল। চন্দন হঠাৎ বলল রাজীবের দিকে তাকিয়ে, আপনার বাঁ হাত কি ভাঙা? রাজীব নিজের বাঁ হাত দেখল, হাসল। ছেলেবেলায় দুরন্তপনার চিহ্ন। ঘুড়ি ওড়াতে ওড়াতে ছাদ থেকে পড়েছিলাম। মাটিতে পড়লে আর বেঁচে থাকতে হতো না। গাড়ি বারান্দার ছাদে পড়েছিলাম। আপনার তো নজর আছে। ভালো সেট হয়নি, চোখে পড়ে। ও ডাক্তার। কিকিরা বললেন, আচ্ছা তাই বলুন। বলে কি মনে করে মজার মতন মুখ করে হাসল রাজীব। আমার বাবা ডাক্তার ছিলেন, শুনেছি তার স্বাদ ছিল আমায় ডাক্তারি পড়াবেন। স্বাদ মেটেনি। আমার বছর 10 বয়সে বাবা মারা যান অদ্ভুতভাবে। ওর শখ ছিল বনে জঙ্গলে ঘুরে বেড়াবার, শিকার করারও নেশা ছিল। জঙ্গলে বেড়াতে গিয়েই মারা যান। ইস, স্যাড। কিকিরা বললেন, জন্তু জানোয়ার অ্যাটাক করেছিল? না, একটা পাথরের চাই ওপর থেকে খসে গড়িয়ে পড়ে মাথার পিছন দিকে এসে লেগেছিল। কিকিরা আফসোসের শব্দ করলেন। দুর্ভাগ্য, মানুষ যে কিভাবে মারা যায়। তা ভাই, আপনি সেই ছেলেবেলা থেকে? আমার দাদুর কাছে মানুষ। কলকাতায় কোথায় বাড়ি? হাতিবাগান। রাজীব বাড়ির একটা বর্ণনা দিল, নাম বলল রাস্তার। ওটা আমার দাদু, মানে মায়ের বাপের বাড়ি। ওই বাড়িতেই আমি মানুষ, বাবা চলে যাওয়ার পর থেকে। আমাদের নিজেদের বাড়ি সুরিলেন। বাবার ভাই জ্ঞাতিকুষ্ঠিরা সেখানে থাকে, আমরা থাকি না। কিকিরারা চুপ করে থাকলেন। রোদ ঝলসে উঠছে, দমকা বাতাসও এলো। মিস্ত্রি মজুরের গলা। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে না, আড়াল পড়ে গিয়েছে। শব্দ শোনা যাচ্ছিল, ঢেউ যেন এখন অনেক শান্ত। তারাপদ হঠাৎ বলল, এই বাড়িটা আপনারা কিনেছেন? হ্যাঁ। রাজীব মাথা নাড়ল। 15-20 বছরের পুরনো বাড়ি, কাঁথির এক ভদ্রলোকের বাড়ি। উনি মারা যাওয়ার পর ও স্ত্রী ভাগলপুরে চলে যান। ছেলে মেয়ে ছিল না। এই বাড়িটা ফাঁকাই পড়ে থাকতো। তখন দীঘায় লোকজনও বেশি আসতো না। আমার পার্টনার যোগাযোগ করে বাড়িটা কিনে নেয়। তাকে তো দেখছি না। না, এখন আমি আছি বলে ও অন্য কাজে ব্যস্ত। খড়গপুরে তার বাড়িতে গিয়েছে। আমরা দুজনে একসঙ্গে এখানে কমই থাকি। ও যখন থাকে কাজকর্ম দেখাশোনা করে এদিককার, আমি কলকাতায় চলে যাই। আবার আমি ফিরে এলে ও চলে যায়। অল্টারনেট ব্যবস্থা। রাজীব হাসল।
ততক্ষণে চা এসে গিয়েছে। হাতে হাতে গরম কাপ ধরিয়ে দিল ভোলা। বেতের গোল একটা টেবিলেও পড়েছিল সামনে। চায়ে চুমুক দিয়ে কিকিরা তারিফ করলেন চায়ের। পরে বললেন, আপনাদের এই সাগর সঙ্গম চালু হবে কবে? বলে হাসলেন। রাজীব বলল, আশা করছি জুনের আগেই। আর মাস 2 লাগবে বড় জোর। বর্ষার আগেই তবে? তা ভালো, শুভর্ষ শীঘ্রম। হাসলেন কিকিরা। আমরাও চলে আসতে পারি। আজ তাহলে চলি ভাই, আপনার সঙ্গে আলাপ করে বড় ভালো লাগলো। চা শেষ করে তিনজনে উঠে পড়লেন। বারান্দা দিয়ে নামার সময় চন্দনের আবার নজর পড়ল মোটর বাইকের দিকে। কিকিরাদের কাছে সে নন্দবাবুর কথা শুনেছে। বাইকের ধাক্কা খেয়েছেন ভদ্রলোক। তার ধারণা ওটা দুর্ঘটনা নয়, তাকে জখম করার চেষ্টা। চন্দন চোখের ইশারায় বাইকটা দেখালো রাজীবকে। আপনি কি মোটরসাইকেলে কলকাতা যান? এতটা রাস্তা? না, আমার যাওয়ার ঠিক নেই। কখনো বাসে যাই, কখনো খড়গপুর পর্যন্ত গিয়ে লোকাল ধরি। আবার চেনাশোনা কন্ট্রাক্টরের জিপ টিপো যাচ্ছে দেখলে তাতেও চলে যাই। কেন বলুন তো? এমনি বললাম, চন্দন বলল। এই রাস্তাটায় মাঝে মাঝেই শুনি অ্যাক্সিডেন্ট হয়। এই তো কদিন আগে কাগজে দেখছিলাম এক ভদ্রলোকের স্ত্রী মেয়ে সবাই হেড অন কলিশনে মারা গিয়েছেন। ভদ্রলোক নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রাজীব বলল, পড়েছি কাগজে, শুনেছি। বেশিরভাগ অ্যাক্সিডেন্টই হয় কেয়ারলেস ড্রাইভিংয়ের জন্য। ভদ্রলোক শুনলাম নতুন গাড়ি কিনে বেশি বেশি বেপরোয়া হয়ে উঠেছিলেন। ব্যাড লাক। কিকিরারা আর দাঁড়ালেন না। মাথার ওপর সূর্য গনগনে হয়ে উঠেছে। বালি তেতে যাচ্ছে ভীষণ। রাস্তায় এসে তারাপদ বলল, কি স্যার, কেমন মনে হলো? কিকিরা বললেন, মনে হওয়ার মতন এখন কিছু দেখিনি। ছেলেটি হয় সরল সাদামাটা ভদ্র, না হয় অত্যন্ত চতুর ধূর্ত। ওপর থেকে কিছু বোঝা যায় না। চন্দন বলল, রাজীবকে আমার কিন্তু খারাপ লাগেনি। ওকে ক্রিমিনাল ভাবা যায় না। বোধ হয়, তবু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিকিরা বললেন। কলকাতায় ফিরে কিকিরা নন্দবাবুর সঙ্গে দেখা করলেন না। করার কোনো প্রয়োজনও আপাতত আছে বলে তার মনে হয়নি। নন্দবাবু জানেনও না কিকিরা এর মধ্যে রাজীবের খোঁজে দীঘা গিয়েছিলেন। কিকিরা চাইছিলেন একবার হাতিবাগানের বিশ্বাসবাড়ির ছোট কর্তা বৃদ্ধ সুবর্ণকান্তির সঙ্গে দেখা করতে, কিন্তু সেটা কেমন করে সম্ভব? কিকিরার পরিচিত এমন কেউ নেই যাকে সঙ্গে নিয়ে বা যার সুপারিশে ছোটবাবুর সঙ্গে দেখা করতে পারেন। তারাপদ আর চন্দনকেও তিনি বলে রেখেছিলেন, একটু খোঁজে থেকো, যদি কাউকে পেয়ে যাও। ও পাড়ার লোক, বিশ্বাস ফ্যামিলিকে চেনে, আমাদের একবার ও বাড়ির সদরে ঠুকিয়ে দেবে। তারাপদরাও এরকম কোনো বন্ধুবান্ধব চেনা জানা লোক পাচ্ছিল না। দিন চারেক একইভাবে কেটে গেল। কাজের কাজ কিছুই হলো না। সেদিন কিকিরার বাড়িতে বসে কথা বলতে বলতে তারাপদ বলল, স্যার, নন্দবাবুর মামলা নিয়ে আর মাথা ঘামাবেন না, ছেড়ে দিন। তুচ্ছ ব্যাপার ওটা। আপনার মতো বুদ্ধিমান লোকের ওখানে নাক গলানো পোষাচ্ছে না। কিকিরা একটা পুরনো ডায়েরি বুকের পাতা উল্টাচ্ছিলেন। মুখ না তুলেই বললেন, না হয় দিলাম, কিন্তু কেন বলবে তো? সত্যি কথা বলতে কি স্যার, আমি আর চাঁদু মনে করি না রাজা বা রাজীব গুন্ডা মস্তান গোছের ছেলে। তাকে দেখলে কেউ এ কথা বলবে না। নন্দবাবু কেন যে তার সম্পর্কে অত বাজে কথা বলছেন আমরা বুঝতে পারছি না। চন্দন বলল, নন্দবাবুর সঙ্গে রাজীবের তো সরাসরি কোনো শত্রুতা নেই, তবে কেন সে ভদ্রলোককে শাসাতে যাবে? আর কেনই বা মোটর বাইক চাপা দিয়ে জখম করতে যাবে? কিকিরা অল্পক্ষণ চুপচাপ থাকার পর বললেন, মুখ দেখে মানুষ চিনতে অনেক সময় ভুল হয় হে। তা এত তাড়াতাড়ি রাজীবকে জামিন দেওয়ার কারণ নেই, আর একটু দেখা যাক। আচ্ছা শোনো, আমার এই পুরনো ডায়েরিতে হরেনবাবু বলে একজনের নাম দেখছি। ড্রেস স্ট্রিটের দিকে থাকতেন, রাধাকান্ত দেবলেন বা ওই রকম একটা কিছু হবে। খোঁজ নিতে পারো? তারাপদ বলল, অবাক কথা বলছেন তো আপনি। আপনার ডায়েরিতে নাম আর খোঁজ নেব আমরা? হরেনবাবু ভদ্রলোকটি কে? চন্দন জিজ্ঞেস করল। মিউজিক হ্যান্ড, বাঁশি বাজাতেন,
তবলা হারমোনিয়ামেও দখল ছিল। থিয়েটারে, রেকর্ড কোম্পানিতে কাজকর্ম করতেন। আমার সঙ্গে আলাপও হয়েছিল তার। লোকটা খ্যাপাটে, মুখে সবসময় পান, না হলে আর বাঁশি। তবে হ্যাঁ, বাঁশিতে পয়লা নম্বর। যা বাবা, বাঁশিওয়ালা আপনার কি করবে? কি করবে বলতে পারি না, নট নাও। বিশ্বাস বাড়ির ছোট কর্তা সুবর্ণকান্তির একসময় দোকান ছিল গ্রামাফোন রেকর্ড বিক্রি করার। সেখানে গাইয়ে বাজিয়ে আড্ডা বসত প্রায়। নন্দবাবুই বলেছেন, হরেনবাবু ছোট কর্তাকে চিনতে পারেন। তারাপদ বিরক্ত হয়ে বলল, আপনি যে কি বলছেন তার মাথা মুন্ডু বুঝতে পারছি না। সুবর্ণবাবুর দোকান ছিল তার যৌবনকালে, এখন তিনি বুড়ো, হরেন তাকে কেমন করে চিনবেন? কিকিরা ডায়েরি বন্ধ করে মুখ তুললেন, মানে ভালো করে দেখলেন তারাপদদের। পরে বললেন, তোমাদের ব্রেন দিন দিন কমজোরি হয়ে যাচ্ছে। ঘিলু শুকিয়ে গেলে গোবর গণেশ হয়ে যাবে। বলে কিকিরা হাসলেন। তারপর দাঁড়িয়ে পড়ে হাত মাথার ওপর তুললেন, আলস্য ভাঙলেন। ঘরের মধ্যে জায়গা কম, দুপা হাঁটলেন। শেষে বললেন, সুবর্ণবাবু যৌবন বয়সে দোকান সাজিয়ে বসেছিলেন, মানেটা কি? যৌবন বলতে তুমি কি তার 20-25 বছর বয়স বোঝো? সেটা 30-40 হতে আপত্তি কোথায়? 45ও হবে না কেন? ওভাবে হিসেব হয় না। আমি ধরে নিচ্ছি সুবর্ণবাবুর বয়স এখন যদি 70 হয়, তবে বছর 20 বয়স আগেও তার গ্রামাফোনের দোকানটা ছিল। তখন তাকে হরেনবাবুরা দেখলেও দেখতে পারেন, আলাপও থাকতে পারে। হরেনবাবুর বয়স কত হতে পারে? চন্দন জিজ্ঞেস করল। কত সঠিক বলতে পারবো না, 60-এর গায়ে গায়ে হবে। তিনি এখনো পুরনো ঠিকানায় আছেন? ঠিকানা জানি না, গলির নাম লেখা আছে ডায়েরিতে। ওখানে গিয়ে খোঁজ করলে ভদ্রলোকে পাওয়া যেতে পারে, অবশ্য অনুমানে বলছি। তারাপদ বলল, কিন্তু স্যার, উনি যে এখনো বাঁশি বাজান আপনি জানেন? না, সেটা খোঁজ করলেই জানা যাবে। তবে আমি জানি হরেনবাবু ওই পাড়ার একটা রেকর্ড কোম্পানির রিহার্সাল অফিসে নিয়মিত যেতেন। হয় বাঁশি, না হয় তবলা বাজাতেন, হারমোনিয়ামেও হাত লাগাতেন। তাহলে তো সেই রেকর্ড কোম্পানির অফিসে গিয়ে খোঁজ করলেই হয়। তাও হয়, মুশকিল হলো সেই অফিস এখনো আছে কিনা জানি না। বগলা চা দিয়ে গেল। গরমে সর্দি জ্বরে ভুগেছে সবে, মুখ শুকনো, কাহিল কাহিল লাগছিল। চন্দনের ডাক্তারিতে বগলা আপাতত নিজেকে সামলে নিলেও গায়ে গতরে খানিকটা নির্জীব হয়ে রয়েছে। চা খেতে খেতে তারাপদ বলল, আপনি তবে লেগে পড়ুন স্যার, দেখুন হরেনবাবুকে খুঁজে পান কিনা। আমি রেকর্ডিং কোম্পানির অফিসে খোঁজ খবরটা নেব, তোমরা বাড়ির খবরটা জোগাড় করার চেষ্টা করো, মনে হয় পেয়ে যাব। ঠিক আছে, বলছেন যখন খোঁজ করব, তারাপদ বলল। তার গলায় তেমন উৎসাহ নেই, যেন নিতান্তই কিকিরার কথা রাখতে সে খোঁজ করবে, আশা ভরসা তার নেই। কিকিরা বললেন, কালকেই যাও একবার, আমিও কাল বেরোবো। চন্দন বলল, একটা কথা বলবো স্যার। বলো। ধরে নিলাম কোনোভাবে আপনি বিশ্বাস বাড়ির চৌকার ডিং হলেন, বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে আপনার দেখাও হলো, কিন্তু যদি দেখেন রাজীব সেখানে হাজির, কিংবা আপনার আসা যাওয়ার পথে তার সঙ্গে দেখা হয়ে গেল, তখন কি করবেন? ধরা পড়ে যাবেন না? কিকিরা অস্বীকার করলেন না কথাটা, বললেন, আমি একটা হিসাব পড়েছি, ধরে নিচ্ছি রাজীব আজ কাল পরশুর মধ্যে দীঘা থেকে ফিরবে না। তার পার্টনার দীঘায় না যাওয়া পর্যন্ত সে কাজকর্ম ফেলে কলকাতায় আসছে না, সম্ভবত নয়। আপনি কি চান্স নিতে চান? হ্যাঁ, তবু অন্যভাবে একবার জেনে নেওয়ার চেষ্টা করব রাজীব কলকাতায় ফিরেছে কিনা। অন্যভাবে মানে? নন্দবাবুর দোকানের শ্রীকুমারকে বলবো খোঁজ করে জেনে আসতে। নন্দবাবুর সঙ্গে আপনি তো আর দেখাই করছেন না। না, ইচ্ছে করেই, অযথা মুখ দেখিয়ে লাভ কি? তাছাড়া সুবর্ণবাবুর সঙ্গে একবার দেখা না করে আমি নন্দবাবুর বাড়ি যেতে চাই না। চন্দন কিকিরাকে নজর করে দেখল। ওর গলার স্বর খানিকটা অন্যরকম, কানে লাগলো। দ্বিধা হলো চন্দনের, তবু বলল,
আপনার মনে যেন কোথাও খোঁচা লেগেছে। কিকিরা কথাটা জবাব দিলেন না, না দিয়ে হাত বাড়ালেন। কই একটা সিগারেট দাও দেখি, গরমে নেতিয়ে যাচ্ছি, পিক আপ দরকার। পরনে চেক কাটা লুঙ্গি, গায়ে ঢিলে ঢালা ফতুয়া, মাথায় কাঁচা পাকা চুল ফুলে ফেপে ঝুঁটির মতো দেখায়। মনে হয় না ভদ্রলোক সেলুন বা নাপিতের পরোয়া করেন। মুখে অবশ্য দাড়ি নেই, পাতলা গোফ আছে, পাকা। পুরনো কলকাতার গলি, মোটামুটি চওড়াই বলতে হবে। টেম্পো ও ছোট ট্রাক ঢুকে পড়তে পারে অনায়াসে। গায়ে গায়ে বাড়ি, খানিকটা স্যাঁতস্যাঁতে চেহারায় দাঁড়িয়ে আছে। এ বাড়ি ও বাড়ির সামনে রোয়াক। এক জায়গায় জনা কয়েক ছেলে বসে আড্ডা দিচ্ছিল। কিকিরা আর তারাপদ সদর পেরোতেই হরেনবাবুর গলা পেলেন। বাদিকের ঘরের দরজা খুলেই বসেছিলেন হরেনবাবু। এই যে যদু মাস্টার, আসুন, আমি ঘড়ি ধরে বসে আছি। কিকিরা ভেতরে এলেন, পেছনে তারাপদ। মজার গলায় কিকিরা বললেন, আমার নামটা এখনো ভুলেননি দেখছি। বলে তারাপদর দিকে তাকালেন, বললেন, হরেন্দা আমার জাদুকর পেশাটাকে যদু মাস্টারে পাল্টে দিয়েছিলেন, এখনো ওর সেটা মনে আছে ভাবিনি। হরেনবাবু হাসছিলেন। বসুন বসুন, আগে বসা হোক, তারপর কথা। ঘরের মধ্যে একটা চওড়া তক্তপোষের ওপর ফরাস পাতা, চাদরটা ময়লা হয়ে গিয়েছে। জানলার দিকে একটা মাত্র কাঠের চেয়ার, দেওয়াল জুড়ে নানান ছবি, বাঁধানো ফটোগ্রাফ, কোনোটা গ্রুপ ফটো, কোনোটা একলা হরেনবাবুর। একপাশে সরস্বতীর পট, দেওয়াল তাকে এটা ওটা সাজানো। ফরাসের এক কোণে একটা হারমোনিয়াম, পাশে ডুগি তবলা। ঘরের মধ্যে গান চলছিল। আলো জ্বালানোর সময় হয়ে এসেছে দেখে আলোও জ্বালিয়ে দিলেন হরেনবাবু। কিকিরা ফরাসের ওপর বসলেন। কেমন আছেন দাদা? আছি, পুরনো হলে বাসেও ঘুণ ধরে, আমারও ধরেছে। অসুখ বিসুখ? তা ঠাকুরের দয়ায় হাঁপানিটা 12 মাসে 13 পার্বণের মতো লেগেই আছে। ব্লাড প্রেশারটাও চড়া। কি আর করা যাবে ভাই, গিন্নি শটকান দিল। আমি বলতাম, ও গো তেজ দেখিও না, ড্যাং ডেঙিয়ে চলে যাব আগে আমি, তুমি থাকবে পড়ে। তো সেই আগে চলে গেল, এখন আমি পড়ে আছি। সংসার বলতে ছেলে বৌমা আর এক নাতি, দিন কেটে যাচ্ছে। কিকিরার কষ্টই হলো। হরেন্দা বরাবরই রসিক মানুষ ছিলেন, মুখে হাসি লেগেই থাকত। সামান্য চুপ করে থেকে বললেন, বাজনা টাজনা ছেড়ে দিয়েছেন নাকি? 14 আনা, বাঁশি আর ছুঁই না। দম কোথায় কোল যেতে, হাঁপানি রুগী। তবে একেবারে বসে থাকি কেমন করে। 2-5টা ছাত্র আছে, তারা হফতায় 2-3 দিন আসে। এখানে বসে বাজায় টাজায়, শুধরে দিই। কিকিরা ফরাসের ওপর পড়ে থাকা হারমোনিয়াম, ডুগি তবলার ব্যাপারটা বুঝতে পারলেন। আমার কথা হলো, আপনার কথাটা বলুন তো যদু মাস্টার। এই ছেলেটি পরশুদিন আমার বাড়ি খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির। বলে তারাপদকে দেখালেন হরেনবাবু। আপনার কথা বলল, প্রথমটায় থমকে গিয়েছিলাম। ধরতে পারলাম ঠিকই যখন বলল আপনি ম্যাজিশিয়ান ছিলেন এক সময়। তবে অবাক হলাম এই ভেবে যে এতকাল পরে আপনি আমার খোঁজ করে দেখা করতে চান। কিকিরা বললেন, আমি আপনাদের সেই রেকর্ড কোম্পানির অফিসের খোঁজেও গিয়েছিলাম, শুনলাম উঠে গিয়েছে। সে তো কবেই। আমার পুরনো ডায়েরি খাতায় আপনার নাম পেলাম, গলির নাম, ঠিকানা মানে বাড়ির নাম্বারটা লেখা ছিল না। তারাপদকে খোঁজ করতে পাঠিয়েছিলাম। আমরা আর কোথায় যাব ভাই, দুপুরুষের বাড়ি, ইট কাঠের চেহারা দেখেই বুঝতে পারছেন। যাকে, এবার আসল কথাটা শুনি। আমায় হঠাৎ মনে পড়ল কেন? দাঁড়ান, আগে একটু চায়ের কথা বলে নি। বলেই হরেনবাবু ভেতর দরজার ওপারে গিয়ে হাঁক পারলেন, বৌমা, নিচে লোক এসেছেন, 2-3 জনের চা পাঠাও। ফিরে এসে বসলেন আবার। পানের ডিবে থেকে পান বার করে মুখে দিলেন। বলুন। কিকিরা সরাসরি বললেন, আপনি হাতিবাগানের বিশ্বাস বাড়ির ছোট কর্তা সুবর্ণকান্তিকে চেনেন? কে? সোনাবাবু? চিনব না কেন, বিলক্ষণ চিনি। ওকে আমরা সোনাবাবু বলতাম।
ভদ্রলোকের দোকান ছিল একসময়, গ্রামাফোন রেকর্ড বিক্রি হতো। আরে হ্যাঁ, ওই তো যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে বিশ্বাস মিউজিক্যাল হাউস। বাহারি দোকান ভায়া, অন্য পাঁচটা দোকানের মতন একেবারেই নয়। দিব্যি বড় ঘর, কাঠের ঠেলা দরজা, দোকানের এক পাশে রেকর্ড গ্রামাফোন মেশিন টেশিন বিক্রি হতো, আর অন্য পাশে পার্টিশনের এপাশে সোফা সেটি চেয়ার গালছে। সেখানে জমাট আড্ডা বসতো গাইয়ে বাজিয়ে, চা পান চুরুট চলতো, মাঝে মাঝে খাবার দাবার আসতো, হইচই হাসি তামাশা। আড্ডার দোকান? তা বলতে পারেন। সোনাবাবুর যে একটা রেকর্ড কোম্পানি ছিল, বেঙ্গল মিউজিক্যাল রেকর্ডস, বেশি না হলেও কিছু রেকর্ড বার করেছিলেন। গাইয়ে বাজিয়েদের আসা যাওয়া তো থাকবেই। দোকান উঠে গেল কেন? হরেনবাবু হাসলেন। ব্যবসা চালাবার মানুষ সোনাবাবু ছিলেন না। আয়ের চেয়ে ব্যয় বেশি, খরচের খাতা ভারী হতে হতে গণেশ উল্টে গেল। তারপর আর উনি কিছু করেননি? আমার জানা নেই ভায়া। করেছেন বললে বলতে হয়। শরিকি মামলা মোকদ্দমা আইন আদালত, আগেও করেছেন পরেও করেছেন। কারি কারি টাকা উকিল ব্যারিস্টারের পকেটে ঢেলে এসেছেন। আর বোঝেনি তো, বড় বড় বাড়ির দেওয়ানি মামলা এক যুগেও শেষ হয় না। সোনাবাবুর জীবনটা এইভাবেই কেটে গেল। খেয়ালি মানুষ, আগু পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েন। শেষে মাছ পুকুরে গিয়ে গলা ডুবে যায়, হাঁসফাঁস করেন। কিন্তু যদু মাস্টার, আপনি হঠাৎ সোনাবাবুর খোঁজ নিচ্ছেন কেন? ওপর থেকে ততক্ষণে একটি কম বয়সী মেয়ে এসে চা মিষ্টি কাটা ফল দিয়ে গিয়েছে। হরেনবাবু হাত বাড়িয়ে তুলে নিতে বললেন কিকিরাদের। খোঁজ নেওয়ার দরকার পড়েছে দাদা, বলবো আপনাকে। কিকিরা বললেন, তার আগে আরও দু একটা কথা জেনে নি। আপনি ওকে শেষ কবে দেখেছেন? শেষ শেষ দেখেছি বছর দুই আগে। আমি নিজেই আজকাল তেমন একটা বেরোই না বাইরে। উনি ডেকে পাঠিয়েছিলেন, গিয়েছিলাম। ডেকে পাঠিয়েছিলেন কেন? এই তো মুশকিলে ফেললেন যদু মাস্টার। সব কথা কি বলা যায়? উচিতও নয়। সিক্রেট? তাহলে বলবেন না? বলেই ফেলি। অনেক দিন হয়ে গেল, ক্ষতি কিছু হবে না। আমার এক ভাইরা ভাইয়ের জুয়েলারির ব্যবসা আছে, সোনাবাবুর জানা ছিল। ওর তখন টাকার দরকার, ভীষণ জরুরি। পেনেটির বাগান ক্রোক হয়ে যাচ্ছে, আদালতের খাঁড়া মাথার ওপর। সোনাবাবু একটা নেকলেস বিক্রি করবেন, জড়োয়ার নেকলেস, হিরে আছে এক জোড়া, মুক্ত পান্না। বাজারে গিয়ে নেকলেস ফেলে দেবেন সোনাবাবু, তাই কি হয়? তার ওপর দাও মারার লোকের অভাব নেই। কেউ ঠেকায় পড়লে তাকে ঠকাবার লোকের অভাব হয় না। সোনাবাবু অতটা ঠকতে রাজি নন। আবার লোকের চোখের আড়ালে বেচতে হবে। আমায় তাই ডেকে পাঠিয়েছিলেন। কিকিরা একবার তারাপদর দিকে তাকালেন। তারাপদ ফলের টুকরো তুলে মুখে দিয়েছে ততক্ষণে। অবস্থা তাহলে খুবই খারাপ বলুন? কিকিরা বললেন, অবস্থা কি বলবো ভাই যদু মাস্টার। বাড়িতে ঢুকলে মনে হয় না এই সেই বিশ্বাস বাড়ি, যেখানে 150 বছর ধরে দোল দুর্গোৎসব হয়েছে রম রম করে। বাড়ির 3টে ভাগ, 3 শরিকের, সব শরিকেরই একই অবস্থা, 19-20 তফাৎ। সোনাবাবুর বাড়িতে আগেও গিয়েছি, অমন দৈন্যদশা চোখে পড়েনি। ঘরদোর মেঝে ছাদ দরজা জানলা সব দিকে তাকাও, ভূতের বাড়ির মতন পোড়ো আর ময়লায় ভর্তি, দেখলে কষ্ট হয়। কিকিরা বললেন, শুনলাম ওর নাকি এখন এমন অবস্থা হয়েছে যে বাড়ির যা আছে বিক্রি করে দিয়ে সংসার চালান। আমার কানেও গিয়েছে কথাটা। সোনাবাবু আজকাল চোখেও প্রায় অন্ধ হয়ে এসেছেন শুনেছি, মাথারও ঠিক থাকে না। কিকিরা চা খাচ্ছিলেন। আপনার দরকারটা তো বললেন না। হরেনবাবু আবার জিজ্ঞেস করলেন, বলবো বই কি দাদা, আমাকে আর একটা কথা বলুন। কি? সুবর্ণবাবুর একটি নাতি আছে, রাজীব।
রাজু? হ্যাঁ আছে, কেন? চেনেন তাকে? চিনি বই কি, ছোটবেলা থেকে দেখেছি। তার খবর রাখেন নাকি? খবর? না, চিনি, দেখেছি, কথাবার্তাও বলেছি দেখা হলে। কেন, সে কি করেছে? ছেলেটি কেমন, মানে আপনার ধারণা? হরেনবাবু কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন কিকিরার দিকে, পরে বললেন, বাপ মরা ছেলে, দাদুর কাছে মানুষও, কম বয়স থেকেই ওকে দেখেছি মাঝে মাঝে। সোনাবাবুর মুখে নাতির কথা যা শুনেছি কখনো সখনো, তাতে তো মনে হয় রাজু ওকে জ্বালিয়ে মারে। বিরক্ত হয়েছেন বলেও জানি না। এখন সে বড় হয়েছে, দাদুর সঙ্গে কেমন সম্পর্ক বলবো কেমন করে, আমি জানি না। আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন? কিকিরা শেষ কথাটা যেন শোনেননি, বললেন, রাজীব যে দীঘায় একজনের সঙ্গে পার্টনারশিপে হোটেল খুলছে জানেন? না। হালে তাকে দেখেননি? না, কেন? দাদুর হাতে টাকা নেই, নাতি হোটেলের ব্যবসায় নামছে, টাকা পাচ্ছে কেমন করে? হরেনবাবু এবার বিরক্ত হয়েই বললেন, আরে ভায়া, এসব সাংসারিক কথা কি আমার জানার কথা? আপনারই বা তাতে কি? তবে রাজুর বাবার তরফে কানাকড়িও ছিল না, আপনি জানলেন কেমন করে? ওর মায়ের গয়নাগাটিও তো থাকতে পারে। আপনি ঠিক কি জানতে চাইছেন বলুন তো? কিকিরা নিজেকে শুধরে নিয়ে মোলায়েম গলায় বললেন, দাদা, আমি একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি বলেই কথাগুলো জানতে চাইছিলাম, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি আমাকে একবার সুবর্ণবাবুর কাছে নিয়ে যেতে পারেন? মাথা নাড়লেন হরেনবাবু। না ভাই, যার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না, খোঁজ রাখি না, তার দুর্দিনে আমি আপনাকে কোন দরকারে নিয়ে যাব? না, আমি পারবো না। আপনার দরকার থাকলে নিজে যান। কিছু কিনতে চান নাকি? কিকিরা বুঝলেন আর কথা বাড়িয়ে লাভ নেই। কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ তুলে খানিক গল্প করলেন কিকিরা, তারপর উঠে পড়লেন তারাপদকে নিয়ে। শুনছিলেন বিমল করের লেখা কিকিরা সমগ্র থেকে নীল বানরের হাড়ের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।